সো নমস্কার ফ্রেন্ডস, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। সো এই স্বাধীনতা দিবসে আমাদের তরফ থেকে তোমাদের সবার জন্য অনেকটা শুভেচ্ছা রইল। সো ফ্রেন্ড, আমরা আজকে ক্লাস করতে যাচ্ছি ক্লাস নাম্বার 4। তার আগেও জানো যে আমরা ত্রিপুরাসী গুরুত্বপূর্ণ জিকেগুলো করিয়েছিলাম অনেকগুলা, এবং তোমরা সেসব জিকেগুলো প্রচুর সংখ্যক মানুষ দেখেছিলে হোপফুলি। পাশাপাশি এখন আমরা ত্রিপুরার সাথে ইন্ডিয়াকেও অ্যাড করেছি, কারণ আমাদের তো অবভিয়াসলি আমরা ইন্ডিয়ার মধ্যে আছি, অবভিয়াসলি ইন্ডিয়া থেকেও তো জিকে প্রচুর আসবে না। তো তার জন্য আমরা ত্রিপুরার পাশাপাশি এখন ইন্ডিয়ার সেই জিকেগুলো অবভিয়াসলি নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ড, তোমরা চাইবে যে ক্লাসটি লাস্ট অবধি থাকতে এবং পুরোটি দেখতে। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই উপরে দেওয়ার যে আই বটন রয়েছে সেখানে ক্লিক করে দেখতে পারবে। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকেও দেখতে পারবে। সো এসব ক্লাসগুলো যাতে কারো মিস না করো ফ্রেন্ড, তোমরা একটু আমাদের সাথে কোঅপারেট করবে সেই বিষয়গুলো নিয়ে, কারণ আজকে আমার গলাটা একটু খারাপ আছে, বুঝছো? তো চাইবে যে একটু কোঅপারেট করতে ফ্রেন্ড। হোপফুলি তোমরা সবাই লাইক এবং শেয়ার করে এসছো, আর যদি না করে থাকো অবশ্যই করে নেবে। তোমরা অনেকেই দেখি যে ক্লাস শুরু হওয়ার লাইক এবং শেয়ার করে থাকো, থ্যাংক ইউ যারা যারা করছো। পাশাপাশি যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই করে নেবে, যদি আমাদের সাথে তোমাদের এইসব প্রিপারেশনকে কন্টিনিউ করতে চাও। আমরা লাস্ট অনেকদিন ধরে অনেকগুলো ক্লাস দিচ্ছি, এবং তোমরা আমাদের সাথে তোমাদের প্রিপারেশনকে অবভিয়াসলি বেটার করতে পারো। অবভিয়াসলি তোমরা আমাদের সাথে টিচপিন্টে জয়েন হতে পারো সেসব ক্লাসরুম আইডি লাগিয়ে। তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও জয়েন করতে পারো ফ্রেন্ড। তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। চলো ফ্রেন্ড, আজকে আমাদের ক্লাস স্টার্ট করা যাক। সো আজকের কোয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকে বলতে পারো স্যার আপনি তো প্রত্যেক দিনই বলেন যে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো। রিয়েলি ফাইন, আজকে কোয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কেউই স্কিপ করবে না কিন্তু। চলো কোয়েশন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার দ্য জিএসটি ইন ইন্ডিয়া? দ্য জিএসটির মধ্যে নিচের কোনটি জিএসটি আওতাধীন আসে না ফ্রেন্ড? কোয়েশন নাম্বার 1, কোনটি জিএসটির আন্ডারে আসে না? সো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড আমাদের যে পেট্রোলিয়াম প্রোডাক্টস কিন্তু কখনো যে জিএসটির আন্ডারে আসে না। তাছাড়া উপরে দেওয়া তিনটি অপশনে কিন্তু জিএসটি আন্ডারে আসে, একমাত্র যে পেট্রোলিয়াম প্রোডাক্টসই আছে এখানে, যেটি জিএসটির আন্ডারে আসে না ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, আজকে যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করছি, অবভিয়াসলি সেই ইন্ডিপেন্ডেন্স অথবা স্বাধীনতা থেকেই বা মডার্ন হিস্ট্রি থেকেই অনেকগুলো কোয়েশন রয়েছে ফ্রেন্ড, ঠিক আছে? সো হোপফুলি তোমরা সবাই ভালোভাবে লাস্ট অব্দি পার্টিসিপেট করবে। কোয়েশন নাম্বার 2, ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947 ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য ব্রিটিশ এম্পায়ার অন? যে সেই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অথবা ভারত স্বাধীনতা আইন যে 1947, সেটি ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা, ব্রিটিশ এম্পায়ার দ্বারা কখন সেটা অ্যাপ্রুভ করা হয়েছিল? আমাদের যে মেজর কনস্টিটিউশনাল রিফর্মসগুলো হয়েছিল সেই বিটুইন 1909 থেকে 1935, যেসব রিফর্মসগুলো এসেছিল, খুবই ইম্পর্টেন্ট রিফর্মসগুলো এসেছিল। তার পরবর্তীকালে যে রিফর্মসগুলো এসছে, যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে ব্রিটিশ তারা কখন সেটি অ্যাপ্রুভ করে? কোয়েশ্চেন নাম্বার 2, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস কিন্তু এগুলো অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্স, অ্যাজ এ আমরা সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে অবভিয়াসলি আমাদেরও জানা থাকা দরকার, শুধু এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে নয় ফ্রেন্ড। সো কোয়েশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর হবে আমাদের, দ্যাট ইজ অপশন বি ফ্রেন্ড। 18 জুলাই 1947, যে 18 জুলাই 1947 সেই ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947 সেটি অ্যাপ্রুভ করা হয়েছিল ফ্রেন্ড। তার পরবর্তীকালে আমরা জানি যে ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছিল ঠিক সেই আজকের দিনে 15 আগস্ট 1947। নেক্সট কোয়েশ্চন ফ্রেন্ড, ইন আওয়ার কান্ট্রি ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে ইজ সেলিব্রেটেড অন? ডে আমাদের কান্ট্রির মধ্যে, আমাদের ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে অথবা জাতীয় সংহতি সেই দিবসটি কবে পালন করা হয়? দ্যাট ইজ কী হবে? দেখতে পাচ্ছ তো ইম্পর্টেন্ট কি না ইম্পর্টেন্ট, বলো তোমরা দেখি। তোমরাই বলবে যে কোয়েশনগুলো কতটা ইম্পর্টেন্ট। পাশাপাশি যদি আমাদের এরকম ক্লাস পছন্দ হয়ে থাকে অবভিয়াসলি কিন্তু লাইক এবং শেয়ার করতে বলবে না ফ্রেন্ড। যারা অনলাইন আছে সবাই লাইক করবে, কিন্তু দেখি যে মেজরিটি মানুষ লাইক করো না, বুঝতে পারছি না যে কেন লাইক করো না, অথবা লাইকটা নিয়ে করবে ডাকি, অন্তত আজকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে অন্তত সবাই লাইক করে যাও। সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চন নাম্বার 3, দ্যাট ইজ আমাদের অপশন ডি হবে, যে 19 নভেম্বর সেই দিনটিতে আমরা প্রত্যেক বছর ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে হিসেবে সেলিব্রেশন করে থাকি ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 4, সাইলেন্ট ভ্যালি ইজ ইন? দ্য সাইলেন্ট ভ্যালি খুবই ফেমাস, তোমরা শুনেছ যে সাইলেন্ট ভ্যালির সেই ঘটনাটি, তো সেটি বেসিক্যালি কোথায় থেকে এক্সিস্টিং করে? কোয়েশ্চন নাম্বার 4, দ্য সাইলেন্ট ভ্যালি সেই জায়গাটি কোথায় রয়েছে বা কোথার সাথে সম্পর্কিত? কোয়েশ্চন নাম্বার 4,
কোয়েশ্চন নাম্বার 4 সঠিক উত্তরটি কি হবে? সো এখানে রাইট আনসারটি আমাদের যে কেরালা, কেরালা হলো যে রাইট আনসার। সঠিক উত্তরটি দ্য সাইলেন্ট ভ্যালি ইজ ইন কেরালা। নেক্সট কোয়েশ্চন, গড় চুক্তি ট্যাক্স ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য, আমরা বলেছিলাম আজকে আমাদের ক্লাস কিন্তু যে ত্রিপুরা এবং ইন্ডিয়ার সাথে কমপ্লিট রিলেটেড, ঠিক আছে? তো ত্রিপুরা থেকে অনেকগুলো কোয়েশ্চন রয়েছে, পাশাপাশি ইন্ডিয়া থেকেও রয়েছে। তো সঠিক উত্তরটি কী হবে? গড় চুক্তির ট্যাক্স ওয়াজ কালেক্টেড ফ্রম, যে গড় চুক্তির ট্যাক্সগুলো কালেক্ট করা হতো নিজের কোথার থেকে, কাদের থেকে সেই ট্যাক্সগুলো কালেক্ট করা হতো ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 5, আমরা তোমাদেরকে বারবারে বলেছিলাম যে ফ্রেন্ড যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে অবভিয়াসলি কিন্তু পেমেন্ট করে নেবে। দেখো যে ফ্রেন্ড এখন টিচমেন্ট থেকে কিছু প্রবলেম থাকার কারণে তারা বলেছে, আমরা ফোন করেছিলাম যে মানডের আগে তো সলভ হবে না। তো যারা যারা অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করছো মানডের আগে কিন্তু অ্যাপ্রুভালও পাবে না। আমরা বলেছিলাম যে অ্যাপ্রুভাল চান্স পেয়ে গেলে অবভিয়াসলি পেমেন্ট করতে হবে। এখন দেখো যারা করেছে তারা তো সব কিছু পাচ্ছে, যারা করনি আগে তারা এখন কিছুই পাচ্ছ না। তো আবার তোমাদেরকে ওয়েট করতে হবে মানডে অবধি, মানডে অবধি ওয়েট করতে হবে, তখনই বলা যাবে যে অ্যাপ্রুভাল পাবে কি পাবে না ফ্রেন্ড। সরি। সো কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তর কী হবে? গড় চুক্তি কর কাদের থেকে কালেক্ট করা হতো? সেটা কালেক্ট করা হতো ফ্রেন্ড যে ট্রাইবস অফ প্র্যাকটিস জুম কাল্টিভেশন, যারা জুম কাল্টিভেশন প্র্যাকটিস করতো তাদের থেকে যে গড় চুক্তি কর সেটি তখন সময় কালেক্ট করা হতো, ট্রাইবস অফ প্র্যাকটিস জুম কাল্টিভেশন। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য ফার্স্ট পোপ, যে প্রথম পোপ কে ছিল? কোয়েশ্চন নাম্বার 6, আমাদের কোয়েশ্চনগুলো খুবই ইজি, যদি বেঙ্গলিতে কোনো ট্রান্সলেশন প্রবলেম থাকে অবভিয়াসলি ফ্রেন্ড কোঅপারেট করবে। অনেকগুলো কোয়েশ্চন ট্রান্সলেট করার ক্ষেত্রে কিছু কোয়েশ্চন হতে পারে যে স্পেলিং মিস্টেক হতে পারে ফ্রেন্ড, তো প্লিজ কোঅপারেট করবে আমাদের সাথে। কোয়েশ্চন নাম্বার 6 এর সঠিক উত্তরটি কী হবে? হু ওয়াজ দ্য ফার্স্ট পোপ? দ্যাট ইজ আমাদের অপশন বি, পোপ পেটার। পোপ পেটার হলো যে ফার্স্ট পোপ। নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ 7, হুইচ অফ দ্য ফলোইং টু ইউনিয়ন টেরিটরিজ, হুইচ অফ দ্য ফলোইং টু ইউনিয়ন টেরিটরিজ কী করেছে? নর্থ ইস্ট রিজন ওয়ার দ্য লাস্ট টু গেট ফুল স্টেটহুড, যে সবচেয়ে লাস্টে নর্থ ইস্টার্ন যে নর্থ ইস্ট স্টেটগুলোতে রয়েছে, নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে লাস্টে কোন দুটি স্টেট হবে যে সবচেয়ে লাস্টে তারা স্টেটহুডের মর্যাদা পেয়েছিল? কোয়েশ্চন নাম্বার 7 অ্যান্ড দ্য সঠিক উত্তর কী হবে? সো তোমরা হোপফুলি জানো যে ত্রিপুরা কবে পেয়েছিল, তাহলে তো ত্রিপুরা নিয়ে তো কোনো ডাউটই থাকবে না। সো কী মনে করো ত্রিপুরা কি লাস্ট হয়েছিল না তারপরেও আরও কিছু স্টেট আছে নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে যেগুলো লাস্টে পেয়েছিল তাদের স্টেটহুড? সঠিক উত্তরটি কী হবে? সো অবভিয়াসলি ফ্রেন্ড থিঙ্ক করো যে কী হতে পারে রাইট আনসার। সো এখানে রাইট আনসার হবে যে ফ্রেন্ড আমাদের অরুণাচল প্রদেশ এবং মিজোরাম। অরুণাচল প্রদেশ এবং মিজোরামে যে সবচেয়ে লাস্ট স্টেট যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে স্টেটহুডের মর্যাদাগুলো পেয়েছিল, এবং তারা পেয়েছিল 20 ফেব্রুয়ারি, যে 20 ফেব্রুয়ারি কত 20 ফেব্রুয়ারি 1987 ফ্রেন্ড, 20 ফেব্রুয়ারি 1987 তারা স্টেটহুডের মর্যাদা পেয়েছিল ত্রিপুরা অনেক পরে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, কুইন কমলা দেবী ওয়াজ দ্য ওয়াইফ অফ, যে কুইন কমলা দেবী নিচের কার ওয়াইফ ছিল? কমলা দেবী নিচের কোন রাজার ওয়াইফ ছিল? কোন রাজার ওয়াইফ ছিল কমলা দেবী? কোয়েশ্চন নাম্বার 8 সঠিক উত্তরটি কী হবে? তোমরা অবভিয়াসলি ফ্রেন্ড যারা যারা নতুন আসছো অবভিয়াসলি গিয়ে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে। সো প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, সেটা তোমাদের বেনিফিটের জন্য কথা ভেবেই আমরা বলছি, তাতে আমাদের কোনো বেনিফিট নেই, তোমাদের বেনিফিটের কথা ভেবেই বলছি যে তোমরা অন্তত হেল্পফুল হবে সেগুলো দেখলে। আমরা অনেকগুলো ক্লাস করেছি, অ্যারাউন্ড 400 ক্লাস করিয়েছি। তো অবভিয়াসলি যদি সময় পাও অবভিয়াসলি কষ্ট করে গিয়ে দেখে আসবে, অনেকটা কাজে লাগবে হোপফুলি। কুইন কমলা দেবী ওয়াজ দ্য ওয়াইফ অফ, নিচে কার ওয়াইফ ছিলেন? তো সঠিক উত্তরটি হবে আমাদের যে মহারাজা ধন্যমাণিক্য, মহারাজা ধন্যমাণিক্যের ওয়াইফ ছিলেন কুইন কমলা দেবী। মুম্বাই হাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ, যে মুম্বাই হাই সেটি তো শুনেছো, অনেকবারই শুনেছো তোমরা আশা করবো, সেটি নিচে কোনটির সাথে সম্পর্কিত? স্টিল, পেট্রোলিয়াম, কটন, সিলভার। কী হবে সঠিক উত্তর? মুম্বাই হাই কিসের সাথে সম্পর্কিত? সো ফ্রেন্ড আমাদের রাইট অ্যান্সারটি কী হবে তাহলে? মুম্বাই হাই কিসের সাথে সম্পর্কিত হবে? স্টিল, পেট্রোলিয়াম, কটন অ্যান্ড সিলভার। দ্যাট ইজ আমাদের সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড মুম্বাই হাই আমরা জানি যে পেট্রোলিয়ামের সাথে সম্পর্কিত, পেট্রোলিয়ামের সাথে মুম্বাই হাই দ্যাট ইজ রিলেটেড। নেক্সট কোয়েশনস অ্যান্ড সেটিও আমাদের ত্রিপুরা থেকে। অন হুইচ ডেট হাইকোর্ট অফ ত্রিপুরা ওয়াজ এস্টাবলিশ, যে ত্রিপুরার যে হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এসব কোয়েশ্চন আসবে না তো কোন কোয়েশ্চনগুলো আসবে বলো দেখি ফ্রেন্ড?
তো সঠিক উত্তরটি কী হবে? অন হুইচ ডেট হাইকোর্ট অফ ত্রিপুরা ওয়াজ এস্টাবলিশ। তোমরা অবভিয়াসলি সেসব আমাদের এসব ক্লাসের পিডিএফগুলো টিচমেন্ট অ্যাপস থেকে অ্যাক্সেস করতে পারবে, ব্যবহার করতে পারবে, নিতে পারবে, ডাউনলোড করতে পারবে, দেখতেও পারো। বাট যারা যারা অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করছো বলে রাখছি যে যারা যারা অ্যাপ্রুভাল পেয়েও তোমরা পেমেন্ট করো নি, এখন কিন্তু যে মানডের আগে তো কেউ করতেই পারবে না, কারণ মানডের আগে অ্যাপ্রুভালের জন্য আর পাবেই না, কারণ টিচমেন্ট থেকে সেরকম একটা প্রবলেম আসছে, তার জন্য আমরা দিতে পারছি না ফ্রেন্ড। তো মানডে পর্যন্ত ওয়েট করতে হবে, তখনই তোমরা দেখতে পারবে সেই আমাদের সেই টেস্টগুলা পিডিএফগুলো সবগুলো দেখতে পারো সেখান থেকে গিয়ে। কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর দ্যাট ইজ আমাদের অপশন বি, 23 মার্চ 2013। 23 মার্চ 2013 যে ত্রিপুরা প্রথম হাইকোর্ট যেটি এস্টাবলিশ হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ইন। আমরা বলেছিলাম যে আজকে আমাদের অনেকগুলো কোয়েশ্চন কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে, কারণ আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে চলছে, তো বিটুইন কনস্টিটিউশন রিফর্মসগুলো যেগুলো সময় হয়েছিল এবং তার মধ্যে দিয়ে কীভাবে আমাদের স্বাধীনতা পেয়েছিলাম, তো সেই সঠিক উত্তরটি এখানে বলা হচ্ছে এবং তোমরা বলতে হবে যে সেটি কবে হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 11, কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ইন। তো তোমরা অবভিয়াসলি জানবে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড কবে হয়েছিল? আগস্ট 1942। যে 8 আগস্ট 1942 সে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেটি স্টার্ট হয়েছিল ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 11 এর সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোয়েশ্চন, দ্য রেড ক্লিফ লাইন ইজ এ বাউন্ডারি বিটুইন দ্য রেড ক্লিফ লাইনটিতে রয়েছে সেটি নিচের কোন দুটি কান্ট্রির মধ্যে বাউন্ডারি? নিচের কোন দুটি কান্ট্রির মধ্যে রয়েছে? তো সেটা জানো যে ফ্রেন্ড, নিচে কোন দুটি কান্ট্রির মধ্যে হতে পারে সেটা? যে রেড ক্লিফ যে লাইনটি রয়েছে, তো ফ্রেন্ড আমাদের পিয়ারা ভারত ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সেই রেড ক্লিফ লাইন সেটি রয়েছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 13, ত্রিপুরা রিপ্রেজেন্টেটিভ ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ। যে ত্রিপুরা থেকে কে ছিল রিপ্রেজেন্টেটিভ? কোথায় ছিল ত্রিপুরা রিপ্রেজেন্টেটিভ? ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। যে ত্রিপুরা থেকে কে ছিল সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে, যে গণপরিষদের মধ্যে ত্রিপুরা থেকে কে প্রতিনিধি হিসাবে পার্টিসিপেট করেছিল? কোয়েশ্চন নাম্বার 13। কোয়েশ্চন নাম্বার 13, দ্য রাইট আনসার ইজ দ্যাট ইজ অপশন বি, গিরিজা শঙ্কর গুহা। গিরিজা শঙ্কর গুহায় ছিলেন যে ত্রিপুরা থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পার্টিসিপেট করেছিল। কোথায় করেছিল? সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ 14। আজকে কিন্তু 25 সংখ্যক কোয়েশ্চন রয়েছে, তোমরা কেউই যে টিউশন 20 পর্যন্ত করার পরে যাবে না। অনেকেই দেখি যে কোয়েশ্চন নাম্বার 20 হয়ে গেছে, দ্যাট মিনস ক্লাস কমপ্লিট। নো ফ্রেন্ড, অবভিয়াসলি লাস্ট অবধি থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চন করবে। কোয়েশ্চন নাম্বার 14, যে কলোরো লেক ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট। যে কলোরো যে লেকটি রয়েছে সেটি নিচের কোন স্টেটের মধ্যে রয়েছে? আমাদের ভারতের কোন স্টেটের মধ্যে সেই কলোরো যে লেকটি সেটি রয়েছে? কোয়েশ্চন নাম্বার 14। সো 14 এর সেই আমাদের রাইট অ্যান্সারটি হবে যে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মধ্যে যে কলোরো যে লেকটি সেটি রয়েছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ 15। সো কোয়েশ্চন নাম্বার 15, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? দ্যাট ইজ কি হবে রাইট অ্যান্সার? অবশ্যই তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্যাট মিনস আইএনসির মধ্যে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? কোয়েশ্চন নাম্বার 15। কোয়েশ্চন নাম্বার 15 রাইট অ্যান্সার কি হবে? হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তো দ্যাট ইজ হবে আমাদের দ্য ডাব্লিউ.সি. ব্যানার্জি, দ্যাট মিনস উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন যে প্রথম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে ফার্স্ট প্রেসিডেন্ট। নেক্সট কোয়েশ্চন, গান্ধী আরউইন প্যাক্ট সাইন অন। যে গান্ধী এবং আরউইনের মধ্যে, যে লর্ড আরউইনের মধ্যে যে প্যাক্টটি স্বাক্ষরিত হয়েছিল সেটি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? আমরা যখন মডার্ন হিস্ট্রি পড়েছিলাম তখন অবভিয়াসলি সেগুলো আলোচনা করেছিলাম অনেকটা, যে গান্ধী আরউইন প্যাক্টগুলো কী ছিল। তো এখন তোমাদের কোয়েশ্চন যে সেই প্যাক্টটি কবে স্বাক্ষরিত হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 16। কোয়েশ্চন নাম্বার 16 সঠিক উত্তর হবে সেটি 1931। যে 1931-এ সেই প্যাক্টটি স্বাক্ষরিত হয় মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 17, সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর। দ্য সাইমন কমিশন অ্যাপয়েন্টেড করা হয়েছিল সেটি কবে করা হয়েছিল? অ্যাপয়েন্টেড কিসের জন্য করা হয়েছিল? আমরা বলেছিলাম যে সাইমন কমিশন যখন আসে তখন কিন্তু পুরো দেশব্যাপী হরতাল ধর্মঘটের মাধ্যমে কিন্তু পালন করেছিল এবং গো ব্যাক সাইমন সেই নারাগুলো লাগিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চন নাম্বার 17, দ্য সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড কিসের জন্য অ্যাপয়েন্টেড করা হয়েছিল? এবং সাইমন কমিশনটা কেন এসেছিল আমরা সেটাও বলেছিলাম যে 10 বছর পর যে 1990 যখন সেই রিফর্মসগুলো এসেছিল তার ঠিক 10 বছর পরে বলেছিল সেরকম একটা কমিটি নিয়ে আসবে, সেই কমিটির কার্যকারিতা বিচার করার জন্য।
বাট তার ঠিক 2 বছর আগেই তারা নিয়ে আসে এবং তার প্রতিবাদে কিন্তু পরবর্তীকালে যে সাইমন কমিশন সেটি প্রতিবাদ মানুষ করেছিল এবং সাইমন কমিশন অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে কিন্তু অনেকেই বিরোধিতা করেছিল, কারণ সেখানে ভারতীয়দের মধ্যে কেউ ছিল না কমিটির মধ্যে। তো কোশ্চেন নাম্বার 17 সঠিক উত্তর কী হবে? ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্ম, দ্য সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর ইন্ডিয়ার মধ্যে কনস্টিটিউশনাল রিফর্মসগুলো আনার জন্য সেই কমিটি কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, হুইচ ইজ পোস্ট হারভেস্ট ফোক ডান্স ইন আসাম? নিচের কোনটি হবে যে পোস্ট হারভেস্ট ফোক ডান্স ইন আসামের মধ্যে, যে আসামে ফসল কাটার পরে যে লোকনৃত্য নিচে কোনটি হবে সেটি হয়ে থাকে। সো খুবই ফেমাস নৃত্য, সেগুলো আমরা অনেকটা শুনেছি, যেহেতু আসাম আমাদের পার্শ্ববর্তীবেশী স্টেট, সেক্ষেত্রে আমরা আসাম সম্বন্ধে অনেকটাই সেই হিস্টোরি, জিওগ্রাফি, পলিটিক্স সব কিছু জানি। তো সেক্ষেত্রে সেটাও জানবো সেই দেশের ফোক ডান্সগুলো, ফেমাস ফোক ডান্সগুলো কী ছিল। এখানে বলা হচ্ছে পোস্ট হারভেস্ট ফোক ডান্স ইন আসাম, দ্যাট ইজ হবে বিহু। বিহু হবে দ্য রাইট আনসার ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, সো দ্যাট ইজ 19, দ্য মিনিমাম এজ লিমিট ফর দ্য মেম্বারশিপ অফ দ্য বিধানসভা, বিধান পরিষদ, বিধান পরিষদ, দ্যাট মিনস লেজিসলেটিভ কাউন্সিল। এখানে কিন্তু বিধান পরিষদ, এখানে লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। এখানে বলা হচ্ছে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে, দ্যাট মিন বিধান পরিষদ, নট বিধানসভা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে যদি কোনো কেউ অ্যাপয়েন্টেড করতে হয় বা মেম্বারশিপ পেতে হয়, তাহলে তাকে অবভিয়াসলি লিমিটেড বা মিনিমাম এজ কত হতে হবে, মিনিমাম এজ লিমিট কত হবে মেম্বারশিপ যদি হতে হয়, মেম্বার যদি হতে হয়। কোয়েশ্চন নাম্বার 19, কোয়েশ্চন নাম্বার 90 অ্যান্ড দ্য রাইট আনসার ইজ হেয়ার। তো সেক্ষেত্রে কখনো কেউ ভাববে না যে অপশন বি নিয়ে। তো ফ্রেন্ড, এখানে আমাদের সঠিক উত্তর 30 বছর হতে হবে। অবভিয়াসলি কমপক্ষে 30 বছর হতে হবে, মিনিমাম এজ 30 বছর হতে হবে, তাহলে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে পার্টিসিপেট করা যায় বা পাওয়া যায় মেম্বারশিপ। কিন্তু ত্রিপুরার মধ্যে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল নেই ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড বাই, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটি ফাউন্ডেড কার দ্বারা হয়েছিল বা ফাউন্ড কার দ্বারা করা হয়েছিল? আমরা পড়েছি সেটার মধ্যে প্রথম যে সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, উনি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। বাট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে প্রথম কে ছিলেন যে তার ফাউন্ডার, দ্যাট মিনস প্রতিষ্ঠাতা। কোয়েশ্চন নাম্বার 20, কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর কী হবে ফ্রেন্ড? আমাদের সঠিক উত্তর কী হবে? সো তোমরা জানো যে এও হিউম, দ্যাট মিনস এও হিউম কিন্তু ওনার দ্বারাই কিন্তু সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্যাট মিনস আইএনসি, সেটা ফাউন্ড করা হয়েছিল এবং সেটা ফাউন্ড করা হয়েছিল 28 ডিসেম্বর যে 1885, 28 ডিসেম্বর 1885, তখন সময় কী করা হয়েছিল সেটি ফাউন্ড করা হয়েছিল 28 ডিসেম্বর 1885। নেক্সট কোয়েশন, হিউম্যান রাইটস ডে অবজার্ভ ফর, যে প্রত্যেক বছর আমরা মানবাধিকার দিবসটি কবে পালন করে থাকি? হিউম্যান রাইটস ডে অবজার্ভ অন, সো সঠিক উত্তরটি কী হবে? কোয়েশন নাম্বার 21। অবশ্যই তোমরা লাস্ট টুবি থাকবে, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট লাস্ট টুবি থাকবে, কোয়েশনটি ভালোভাবে পার্টিসিপেট করো। পাশাপাশি যারা এখন মতো লাইক করছো না, লাইভে আসো, প্লিজ কষ্ট করে লাইক করে দেবে যদি আমাদের এরকম হার্ডওয়ার্ক তোমাদের পছন্দ হয় ফ্রেন্ড। তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করছো, দ্যাট মিনস থ্যাংক ইউ যারা যারা এইভাবে কমেন্ট করছো, এবং আমরা তোমাদের প্রত্যেকটা কমেন্ট সবার সাথেও শেয়ার করি। থ্যাংক ইউ যারা যারা এইভাবে কমেন্ট করছো। অবভিয়াসলি যারা করছো না অবভিয়াসলি করবে। কোয়েশ্চন নাম্বার 21 সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি ফ্রেন্ড, 10th ডিসেম্বর, যে 10ই ডিসেম্বর কিন্তু প্রত্যেক বছর হিউম্যান রাইটস ডে আমরা অবজার্ভ করে থাকি। নেক্সট কোয়েশনস, দ্যাট ইজ খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস, দ্যাট ইজ হলো যে হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস, যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটস ইজ গ্যারান্টেড অনলি টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, যে নিচের মধ্যে কোন ফান্ডামেন্টাল রাইটসটি শুধু কাকে দেওয়া হয়, যে সেগুলো গ্যারান্টেড করা হয় কাদের জন্য? যে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, যারা ভারতীয় আছে তাদের জন্যই দেওয়া হয়, অ্যান্ড নট টু দ্য ফরেন ন্যাশনালস লিভিং ইন ইন্ডিয়া, যারা ফরেনার আছে তাদেরকে সেই রাইটটি দেওয়া হয় না ফ্রেন্ড। সেটার নিচে কোন রাইটটি হবে? যে শুধু আমাদের ইন্ডিয়ানদের দেওয়া হয়, সেটা ফরেনার তারা কখনো বুক করতে পারে না, ফরেনার তারা কখনো পায় না। কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তরটি কী হবে? সো সেক্ষেত্রে ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি হবে এখানে দ্য অপশন বি, একমাত্র ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সেটাকে একমাত্র যে ইন্ডিয়ান বা ইন্ডিয়া যারা সিটিজেন রয়েছে তাদেরকেই দেওয়া হয়, সেটা ফরেনার তাদের কখনো, বিদেশিদের কখনো সেটি দেওয়া হয় না। পাশাপাশি যে প্রোটেকশন অফ ল সেটুকু হলো সবাইকে দেওয়া, ইকুয়াল প্রোটেকশন লগুলো দেওয়া হয়, যারাই আসবে ইন্ডিয়ার মধ্যে সবাইকে দেওয়া হবে। রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি সেগুলো দেওয়া হবে, ফ্রিডম অফ রিলিজন সেগুলো দেওয়া হবে। বাট কখনো যে ইন্ডিয়ার সাথে সেগুলো কখনো দেওয়া হয় না, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সেগুলো কখনো
বাইরের বা বিদেশিদের দেওয়া হয় না। নেক্সট কোয়েশন, দ্যাট ইজ 23, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ দ্য লার্জেস্ট ট্রি প্রডিউসিং কান্ট্রি, দ্য নিচের কোন কান্ট্রি সবচেয়ে বেশি পরিমাণে ট্রি প্রডিউস করে থাকে, দ্যাট ইজ তোমরা সবাই জানবে যে নিচে কোন কান্ট্রি সেটা করতে পারে। তো তোমাদের জন্য অপশন সিইউ রইল, স্কটল্যান্ড কেটে দিলাম, স্কটল্যান্ড কেটে তোমাদের জন্য সি রইল চাইনা। ইয়েস ফ্রেন্ড, সরি অপশন নাও দেওয়ার জন্য, চাইনা। এখন বলো তো দেখি যে নিচের কোন কান্ট্রি, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইন দ্য লার্জেস্ট টি প্রডিউসিং কান্ট্রিজ, কী হতে পারে সঠিক উত্তর ফ্রেন্ড? সঠিক উত্তর কী হবে? তো যারা অপশন ডি করেছো দ্যাট মিনস কি রাইট অ্যান্সার করেছো? নো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তর অপশন ডি হবে। আমাদের পিয়ার আবার ইন্ডিয়ায় সবচেয়ে বেশি পরিমাণে যে ট্রি প্রডিউস করে ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, সো কোয়েশন নাম্বার 24, সরি, জামা মসজিদ ওয়াজ বিল্ড ডিউরিং দ্য রিন অফ, যে কার সময়কালে বা কার শাসনকালে যে জামা মসজিদ সেটি নির্মাণ করা হয়েছিল। কোয়েশন নাম্বার 24, কোয়েশন নাম্বার 24 যেট ইজ কী হবে সঠিক উত্তর? তো সেটি করা হয়েছে ফ্রেন্ড আমাদের সেই শাহজাহান, যিনি তাজমহল বানিয়েছিলেন, ওনার সময়কালে যে জামা মসজিদ সেটি কিন্তু বিল্ড করা হয়েছিল, যেটি দিল্লিতে রয়েছে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 26, ওয়েন ত্রিপুরা মার্চ উইথ ইন্ডিয়া, তো ত্রিপুরা কবে বা কোন সালে বা কখন সময় ত্রিপুরা মার্চ করে কার সাথে? আমাদের সেই ইন্ডিয়ার সাথে। ইয়েস ফ্রেন্ড, ত্রিপুরা কবে সেই ইন্ডিয়ার সাথে মার্চ করেছিল? ত্রিপুরা কবে ভারতে একটি স্টেটে পরিণত হয়েছিল, ভারতে সাথে মার্চ করেছিল? তো এইসব কোয়েশনগুলো আমাদের যে লাস্টের কোয়েশনটি সেগুলো আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে নেওয়া। হোপফুলি তোমরা জানবে যে আমাদের প্রিভিয়াস ক্লাসকে নেওয়া কোয়েশনটি আমরা প্রিভিয়াস অনেকবার বলেছিলাম, দেখতে চাই যে কত সংখ্যক মানুষের মনে আছে সেই কোয়েশনটির আনসার। কোয়েশন নাম্বার 25, দ্যাট ইজ যে 15 অক্টোবর 1949 যে ইন্ডিয়া কার সাথে মার্চ করে, ত্রিপুরা মার্চ করে ইন্ডিয়ার সাথে 15 অক্টোবর 1940, মনে রাখবে। যাদের মনে নেই অবশ্যই মনে রাখবে যে 15 অক্টোবর 1949 তখনই সময় কিন্তু ইন্ডিয়া মার্চ করে কার সাথে? ত্রিপুরা মার্চ করে ইন্ডিয়ার সাথে। তো ফ্রেন্ড এই ছিল আমাদের ছোট্ট ক্লাস। অবভিয়াসলি বলবে যে কীরকম লাগলো, আমরা তোমাদের জন্য ইন্ডিয়া স্পেশাল ক্লাস নিয়ে আসলাম, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। সো ফ্রেন্ড অবভিয়াসলি বলবে যে কীরকম লাগলো, যদি ভালো লেগে থেকে যারা লাইক করছেন অবশ্যই ছোট্ট করে লাইক করে যাবে, পাশাপাশি যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে যাবে। যদি আমাদের এরকম ইনফরমেটিভ ক্লাস তোমাদের মনে ভালো লেগে থাকে অবভিয়াসলি আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, টেলিগ্রামে তো অবভিয়াসলি জয়েন হবে। আমাদের ক্লাস দেখছো মানে টেলিগ্রামে জয়েন হবেই, কিন্তু সেখানে শুধু পিডিএফের জন্য জয়েন হবে সেটা বলছি না, সেখানে জয়েন হবে ক্লাস সেটা আপডেটগুলো পাওয়ার জন্য। আমরা কখন কী করাচ্ছি, কোথায় কী করাচ্ছি সব কিছু আমরা সেখানে শেয়ার করে থাকি। সো টেলিগ্রামের মধ্যে জাস্ট লেটস কে ত্রিপুরা এক্সাম সার্চ করলেই তোমরা আমাদের চ্যানেল পেয়ে যাবে। হোপফুলি ফ্রেন্ড এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস। টিল দেন থ্যাংক ইউ যাদের লাস্ট অবধি ছিলে। আর ওয়ান্স এগেন স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। তো যারা টিচমেন্টের মধ্যে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করেছো তারা হোপফুলি মানডের আগে অ্যাপ্রুভাল পাবে না ফ্রেন্ড। সো ওয়েট করবে, যদি আমাদের সাথে জয়েন হতে চাও নেক্সট টাইম যখনই অ্যাপ্রুভাল পাবে অবভিয়াসলি জয়েন করে নেবে ফ্রেন্ড, না হলে কিন্তু আবার সমস্যা হবে। তো ফ্রেন্ড টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।